জয় গুরু। বন্ধুরা, যারা ধাতু ক্ষয় রোগে ভুগতেছেন, অর্থাৎ যাদের প্রস্রাব বা পায়খানার সাথে ধাতু ক্ষয় হয়, যেটাকে আপনারা ধাতু মনে করেন আর কি। ধাতু শব্দের অর্থ হলো বীর্য। সেই ধাতু ক্ষয় বা বীর্য ক্ষয় যাদের হচ্ছে, তাদের জন্য আজকে অবশ্যই একটি ঔষধের কথা বলবো, অর্থাৎ একটি টোটকা আমি আজকে শেয়ার করব। যে টোটকাটি যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে সেবন করতে পারেন, তাহলে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে, তবে ক্ষণিকের জন্য। কথা শুনে আবার কেউ এখনই ভিডিও স্কিপ করে দৌড় দেবেন না। ক্ষণিকের জন্য সমস্যার সমাধান হয়ে যাবে, অর্থাৎ একটি মাস হয়তো ভালো থাকবেন বা 2 মাস ভালো থাকবেন, তারপরেই আবার এই সমস্যাটা শুরু হবে। এখন কথা হলো, সেই সমস্যাটা যেন না শুরু হয়, ভবিষ্যতে যেন আর এই সমস্যাটা না হয়, তার জন্য কি করতে হবে, অর্থাৎ কিভাবে ধাতু ক্ষয় বা ক্ষয় রোগের স্থায়ী চিকিৎসা হবে, তার উপায় আমি আজকে বলে দেব আপনাদের। অনুরোধ করতেছি, ভিডিওটি স্কিপ করবেন না, মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। কথা হলো, এই যে ধাতু ক্ষয়, বীর্য ক্ষয় বা মেহ রোগ, যারা এই রোগে ভুগতেছেন, তারা ওষুধ খাইতেছেন না? এই পর্যন্ত ওষুধ খাননি আপনারা? খেয়েছেন তো। কত ডাক্তার কবিরাজ কত কিছু দেখিয়েছেন এইটা বন্ধ করার জন্য। বন্ধ করতে পারতেছেন না কেন? বন্ধ করতে পারতেছেন না, অর্থাৎ স্থায়ী সমাধান কেন হচ্ছে না, তার কারণগুলো আগে আপনাদের আমি বলে দেই। প্রস্রাবের সাথে বা পায়খানার সাথে ধাতু ক্ষয় বা বীর্য ক্ষয়, আসলে এটা একেবারে মিথ্যে কথা। প্রস্রাব বা পায়খানার সাথে কখনোই ধাতু বা বীর্য যায় না। ধাতু শব্দের অর্থই কিন্তু বীর্য। বীর্য কখনোই প্রস্রাব বা পায়খানার সাথে যায় না। তাহলে কি যায়? ওই যে পিচ্ছিল যে বিজল বিজল অংশগুলো যায়, তাহলে ওগুলো কি যায়? ওগুলো হলো খাবারের যে প্রোটিন বা ভিটামিনটা আছে, সেটাই প্রস্রাব বা পায়খানার সাথে বের হয়ে যায়। অর্থাৎ আমরা যে খাবারগুলো খাই, এই যে ডিম, দুধ, মাছ, মাংস, এই যে প্রোটিন বা ভিটামিন সমৃদ্ধ খাবারগুলো খাই, এগুলোর যে প্রোটিন বা ভিটামিনটা আছে, সেইটা দেহে শুট করে না, অর্থাৎ দেহে লাগতেছে না, যার কারণে ওইটা প্রস্রাব বা পায়খানার সাথে বের হয়ে যাচ্ছে। অর্থাৎ ওইটা হলো ক্যালসিয়াম বা খাবারের প্রোটিন বা ভিটামিন, ওটাই প্রস্রাব বা পায়খানার সাথে বের হয়ে যাচ্ছে, যেটাকে আপনারা ধাতু বা বীর্য বলে মনে করতেছেন। তাহলে সমস্যাটা কোথায় হইতেছে? সমস্যাটা হইতেছে আপনার দেহে লাগতেছে না। দেহে কেন লাগতেছে না? দেহে লাগতেছে না কারণ আপনার পেটের সমস্যা আছে, ঠিক মতো রিফাইন হচ্ছে না, হজম ক্রিয়ায় সমস্যা হচ্ছে, যার কারণে বের হয়ে যাচ্ছে। তাহলে সমাধান কোনটার করতে হবে? সমাধান নিশ্চয়ই পেটের করতে হবে, অর্থাৎ পেটের সমস্যার সমাধান করতে হবে। যারা আইবিএস এর রোগী আছেন, তাদের আইবিএস এর সমস্যার সমাধান করতে হবে। এখন কথা হলো, পেটের সমস্যার সমাধান কি ওষুধ খেলেই যাবে? ওষুধ খেলেই কি পেটের সমস্যার সমাধান হয়ে যায়? আপনারা যারা আইবিএস এর রোগী আছেন, তারা ওষুধ খাইতেছেন না? এই পর্যন্ত ওষুধ খেয়ে যাচ্ছেন না? সমাধান কি করতে পেরেছেন বা সমাধান কি হচ্ছে? হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ পেটের সমস্যাটা হয় মানসিক সমস্যা থেকে। যারা আইবিএস রোগী, তারা হলো 75% মানসিক রোগী, অর্থাৎ তাদের 75% মানসিক সমস্যা আছে, যার কারণে পেটের সমস্যা হচ্ছে। এখন মানসিক সমস্যার কথা শুনেই তো আপনারা রেগে যাচ্ছেন যে আমাদের আবার পাগল ছাগল বলে নাকি। না, পাগল ছাগল বলতেছি না। মানসিক সমস্যার ধরন আছে। যারা ল্যাংটো হয়ে রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করে, যাদের কাপড় চোপড় ঠিক থাকে না, তারা হলো এক ধরনের মানসিক রোগী, অর্থাৎ তারা হলো উন্মাদ, পাগল। আরেক ধরনের মানসিক রোগী আছে, যাদের বাহিরে থেকে খুব বেশি বোঝা যাবে না, বাহিরে থেকে দেখলে মনে হবে সুস্থ স্বাভাবিক একজন মানুষ, কিন্তু তাদের আশেপাশের যে লোকজনগুলো আছে, পরিবারের লোকজন, তারা বুঝতে পারবে যে এই লোকটা কিছুটা আলাদা, অর্থাৎ অন্য 10 জনের চেয়ে কিছুটা আলাদা। অন্য 10 জন যে কাজগুলো করে, এই লোকটা সেগুলো করে না। এই লোকটা একটু আলাদাভাবে করার চেষ্টা করে। যেমন একই প্লেট বারবার ধোয়া, খাবার খাইতে গেলে সন্দেহ, সবকিছুতে সন্দেহ, একই চিন্তা বারবার করা, বাথরুমে বসে বসে চিন্তা করা, পায়খানা ঘন হলো না পাতলা হলো, প্রস্রাবের সাথে কি গেল, এই যে একের পর এক চিন্তা, দেহ নিয়ে চিন্তা, পায়খানা নিয়ে চিন্তা, প্রস্রাবের সাথে কি গেল সেটা নিয়ে চিন্তা, সারাক্ষণ এদের মধ্যে এইরকম চিন্তাগুলো আসতে থাকে, অর্থাৎ সারাক্ষণ এরা দেহ নিয়ে চিন্তা করে। এগুলোকে বলা হয় ওসিডি প্রবলেম বা সূচিবায়ু সমস্যা।
এই সমস্যা যাদের আছে তাদের পেটের সমস্যা হবে, অর্থাৎ তারাই আইবিএস রোগ দ্বারা আক্রান্ত হয়ে যাবে। শুধু কি তাই, অর্থাৎ একজন আইবিএস রোগীর মধ্যে কি শুধু সন্দেহবাতিক রোগী আছে? না, এরা খুব বেশি বিষণ্ণতায় ভুগে থাকে, একের পর এক চিন্তা এদের মাথায় আসতেই থাকে, দুশ্চিন্তা এরা দূর করতে পারে না, এদের রাতে ঘুম কম হয়, এরা খুব রাগী টাইপের হয়ে থাকে, কথায় কথায় রেগে যায়, হুটহাট রেগে যায়, কেউ একটি ভালো কথা বললেও এরা রেগে যায়। আর হাসি তো একেবারেই নেই এদের মধ্যে, একেবারেই নেই। সারাক্ষণ মুখ চোখ কালো করে গোমরা করে এক জায়গায় বসে থাকে। এরা হলো ভয়াবহ মানসিক রোগী। এই মানসিক রোগের কারণেই পেটের সমস্যা হচ্ছে, আর পেটের সমস্যা হওয়ার কারণেই প্রস্রাব বা পায়খানার সাথে ধাতু বা বীর্য ক্ষয় হয়ে যাচ্ছে। আপনারা যেটাকে ধাতু বা বীর্য বলে থাকেন আর কি, সেটা ক্ষয় হয়ে যাচ্ছে, অর্থাৎ খাবারের প্রোটিন বা ভিটামিন প্রস্রাব বা পায়খানার সাথে বের হয়ে যাচ্ছে। তাহলে সমাধান কি ওষুধ খেলে হবে? না, ওষুধ খেলে সমাধান হবে না। যে পর্যন্ত পেটের সমস্যার সমাধান আপনি না করতে পারবেন, আইবিএস সমস্যার সমাধান আপনি না করতে পারবেন, ওই পর্যন্ত আপনি ধাতু ক্ষয় বা প্রস্রাবের সাথে বীর্য ক্ষয় এটা কখনোই বন্ধ করতে পারবেন না। তাহলে আপনাকে পেটের সমস্যার সমাধান আগে করতে হবে। আর পেটের সমস্যার সমাধান করতে চাইলেই আপনাকে ওই যে মানসিক রোগগুলোর কথা বললাম, ওই মানসিক রোগগুলোর সমাধান করতে হবে, তাহলেই পেটের সমস্যার সমাধান হবে। এখন অনেকেই হয়তো বলতে পারেন দুশ্চিন্তা আসে মাথার মধ্যে, সন্দেহ করি মন থেকে, বিষণ্ণতা অর্থাৎ মন খারাপ থাকে, মন ভালো থাকে না। এখন এগুলোর সাথে পেটের সম্পর্কটা কি, অর্থাৎ পেটের সমস্যা কেন হয় এগুলোর জন্য ক্লিয়ার করে বিষয়টি বুঝিয়ে দিচ্ছি। একজন মানুষ যখন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে, তার মধ্যে যখন বিষণ্ণতা কাজ করে, তার মধ্যে যখন সন্দেহবাতিক রোগ ভর করে, অর্থাৎ সে যখন সূচিবায়ু রোগ দ্বারা আক্রান্ত হয়ে পড়ে, তখন তার শরীর থেকে টক্সিন নামের এক ধরনের হরমোন নিঃসরিত হয়, যেটাকে চিকিৎসা শাস্ত্রের ভাষায় বিষ বলা হয়ে থাকে। সেই টক্সিন হরমোন অতিরিক্ত পরিমাণে নিঃসরিত হওয়ার কারণে প্রথমেই যে সমস্যাটা হয় সেটা হলো ঘুমের সমস্যা, অর্থাৎ এরা অনিদ্রা সমস্যায় ভুগে থাকে। এই অনিদ্রা সমস্যা চলতে থাকলে একটা পর্যায়ে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি, তারপরে পেট ফাঁপা, পেট ফোলা, বদহজম, পায়খানা ক্লিয়ার না হওয়া, মাঝে মধ্যে পায়খানা পাতলা হওয়া, আবার 3-4 দিন পর পর শক্ত পায়খানা হওয়া, এরকম রোগ দ্বারা তারা আক্রান্ত হয়ে পড়ে, অর্থাৎ তারা আইবিএস দ্বারা আক্রান্ত হয়ে পড়ে। ক্লিয়ার বিষয়টি বুঝতে পারছেন? মানসিক রোগের সাথে কিভাবে রিলেটেড এই বিষয়টি বুঝতে পারছেন তো? এবার সমাধান কি করে করবেন? দুশ্চিন্তা কি ওষুধ খেলে বন্ধ হবে? এই যে আপনি একের পর এক চিন্তা করেন, সবকিছুতে সন্দেহ করেন, একটা ট্যাবলেট যদি আপনাকে খাওয়াই দেওয়া হয় যে আপনি একের পর এক চিন্তা করবেন না, কোনো কিছু নিয়ে আপনি সন্দেহ করবেন না, আছে এরকম কোনো ট্যাবলেট আছে? এরকম কোনো ওষুধ আছে? না, এরকম কোনো ওষুধ নেই, এই রোগের কোনো ওষুধ হয় না। এগুলো হলো মনের সমস্যা বা এগুলোকে মনোদৈহিক রোগ বলা হয়ে থাকে। তাহলে এগুলোর জন্য কি করতে হবে? এগুলোর জন্য করতে হবে কাউন্সেলিং, যেটাকে চিকিৎসা শাস্ত্রের ভাষায় সাইকোথেরাপি বলা হয়ে থাকে। কথার মাধ্যমে আপনার মন থেকে নেতিবাচক চিন্তা, দুশ্চিন্তা, সন্দেহ এগুলো দূর করে দিতে হবে, শুধুমাত্র কথার মাধ্যমে, অন্য কোনো কিছু দিয়ে না। এই রোগীদের যদি সঠিকভাবে 4 থেকে 5টা দিন কাউন্সেলিং করানো হয়, এই রোগীদের 1 টাকার ওষুধও খেতে হবে না। পেটের সমস্যার জন্য আর প্রস্রাবের সাথে ধাতু ক্ষয়, এ দুটোই বন্ধ হয়ে যাবে। 1 টাকার ওষুধও লাগবে না যদি এই রোগীরা কথা শোনে, যদি এদের সঠিকভাবে কাউন্সেলিংটা করানো হয়। এখন অনেকেই কাউন্সেলিংটা বুঝতে পারেন না যে কাউন্সেলিংটা আবার কি। কাউন্সেলিং হলো কনভারসেশন, এই যে কথা বলতেছি এরকম ভাবে কথা বলা হবে। আপনারা একটা নীরব জায়গায় থাকবেন, যেখানে কোনো লোকজন থাকবে না, চোখ দুটোকে বন্ধ করে শুধুমাত্র কথা শুনবেন। আধা ঘন্টা প্রতিদিন আপনাদের সাথে কথা বলা হবে। এইভাবে 7 দিন কাউন্সেলিং করানো হবে। অর্থাৎ আমরা যে কাউন্সেলিংটা করাই, আমরা তো অনলাইন কাউন্সেলিং করাই, এর জন্য আমাদের কাছে আসার কোনো প্রয়োজন নেই। দেশে বা দেশের বাইরে যে যেখানেই আসেন, সেখানে একটা নীরব জায়গা বেছে নেবেন, আধা ঘন্টা সময় যেন আপনাদেরকেও বিরক্ত না করে। ঠিক এমন একটা জায়গা বেছে নিয়ে কানে হেডফোন দিয়ে শুধুমাত্র কথা শুনবেন। কোনো জাদু টোনা মন্ত্র তাবিজ কবজ কোনো কিছু দেব না, শুধুমাত্র কথা বলবো। কিভাবে ভেতর পরিবর্তন হয়ে যায় কথার মাধ্যমে, তখন বুঝতে পারবেন। ওইটাই কাউন্সেলিং বা সাইকোথেরাপি। বললাম না 1 টাকার ওষুধও লাগবে না যদি কথা শোনেন, কোনো ওষুধ লাগবে না, এমনিতেই সুস্থ হয়ে যাবেন। এবার আসুন টোটকাটি আপনাদের মধ্যে আমি শেয়ার করে দেই। সেই টোটকাটি করার জন্য প্রথমেই যে উপকরণটি লাগবে সেটি হলো 1 টেবিল চামচ পরিমাণ তুকমা দানা। আপনারা সবাই চিনেন তুকমা, 1 টেবিল চামচ পরিমাণ তুকমা দানা। দ্বিতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো 1 টেবিল চামচ পরিমাণ পাথরকুচি পাতার রস। তৃতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো 1 টেবিল চামচ পরিমাণ আদার রস।
এবং সর্বশেষ যে উপকরণটি লাগবে সেটি হলো 1 টেবিল চামচ পরিমাণ টক দই। কিভাবে তৈরি করে সেবন করবেন? রাত্রিবেলাতে 1 গ্লাস পরিষ্কার পানি বা জলের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ তুকমা দানা ভালো করে ভিজিয়ে রাখবেন। তারপর গ্লাসটা সুন্দর করে ঢেকে রাখবেন। সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে এই যে রাত্রিবেলাতে তুকমা দানা ভিজিয়ে রেখেছেন সেই পানি বা জলের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ টক দই এবং 1 টেবিল চামচ পরিমাণ পাথরকুচি পাতার রস দিয়ে ভালো করে মিক্সড করে সেবন করবেন। একদম খালি পেটে দাঁত ব্রাশ করার আগে সেবন করবেন। কন্টিনিউ 10টা দিন আপনারা সেবন করে যান, দেখুন প্রস্রাবের সাথে ধাতু ক্ষয় বা বীর্য ক্ষয় এটা বন্ধ হয়ে যাবে। তবে এটা কিন্তু ক্ষণস্থায়ী, অর্থাৎ 1টি মাস সর্বোচ্চ আপনারা ভালো থাকবেন, তারপরে কিন্তু ওই একই সমস্যা আবার তৈরি হবে। কারণ কি, এই যে এতক্ষণ যে কথাগুলো বললাম মানসিক সমস্যা, এই মানসিক সমস্যাই মূলত কারণ। আপনি যতক্ষণ পর্যন্ত মানসিক সমস্যার সমাধান না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি এই সমস্যার স্থায়ী সমাধান করতে পারবেন না। এই জিনিসটি খেয়াল রাখার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। জয় গুরু।